কানাডায় ট্রাক চাপায় মুসলিম পরিবারের 4 সদস্যকে হত্যা করল কট্টরপন্থী যুবক। ইসলাম বিদ্বেষের ঠাঁই হবে না, সতর্ক করলেন ট্রুডো। স্মৃতিভ্রম রোগ আলঝেইমারের প্রথম ওষুধ অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। মস্তিষ্কে ক্ষতিকর প্রোটিন নিয়ন্ত্রণে সক্ষম অ্যাডুক্যানুম্যাব। অ্যামাজনের হাত ধরে 20 জুলাই সূচনা হচ্ছে মহাকাশ পর্যটনের। প্রথম রকেটের যাত্রী হচ্ছেন শীর্ষ ধনী জেফ বেজোস নিজে, ছেড়ে যাবেন সিইওর পদ। শিরোনামগুলো দেখছিলেন দর্শক। এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। কানাডায় ধর্মীয় বিদ্বেষের শিকার হলো পাকিস্তানি বংশোদ্ভূত এক মুসলিম পরিবার। ট্রাক চাপায় হত্যা করা হলো ওই পরিবারের 4 সদস্যকে। প্রাণে বেঁচেছে শুধু 9 বছরের এক শিশু। রোববার রাতে স্থানীয় শপিং মলের বাইরে মুসলিম পরিবারটির ওপর পিকআপ তুলে দেয় হামলাকারী। ঘটনাস্থলেই মারা যান সৈয়দ আফজালের পরিবারের 4 সদস্য। ছিলেন তার প্রবীণ মা, কিশোরী মেয়ে এবং স্ত্রী। সৌভাগ্যবশত প্রাণে বাঁচে শুধু 9 বছরের ছেলে ফায়েজ। চিকিৎসাধীন শিশুটির জন্য এরই মধ্যে বিশাল অঙ্কের তহবিল গঠন করা হয়েছে। মুসলিম পরিবারটি 14 বছর আগে পাকিস্তান থেকে কানাডায় পাড়ি জমায়। ঘটনাস্থল থেকে হামলাকারীকে আটক করে পুলিশ। 20 বছর বয়সী ওই যুবকের নাম নাথানেল ভেল্টম্যান। এরই মাঝে তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে ধর্মীয় বিদ্বেষ থেকে এমন হামলা। টুইট বার্তায় ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বলেছেন, কানাডায় হেইট ক্রাইম বা ধর্মবিদ্বেষের কোনো স্থান নেই। মুসলিম পরিবারটির 3 প্রজন্মকে হত্যার ঘটনায় আমরা হতবাক। হাসপাতালে চিকিৎসাধীন ছোট্ট শিশুটির দ্রুত আরোগ্য কামনা করছি। তাদের প্রতি সহমর্মিতা প্রকাশে সিটি হলের বাইরে 3 দিন অর্ধনমিত থাকবে পতাকা। ধর্মনিরপেক্ষ সমাজে এ আক্রোশ মানা যায় না। মুসলিমদের উপর বিদ্বেষ মানে গোটা শহরই অনিরাপদ। আজ ইসলামের উপর আক্রমণ এসেছে, আগামীকাল অন্য কারো উপর হবে। নিন্দা প্রকাশেই থামা যাবে না, প্রয়োজন দৃষ্টান্তমূলক শাস্তি। বিশ্বে অনুমোদন পেল আলঝেইমার বা স্মৃতিভ্রমের কারণ নির্মূলের প্রথম ওষুধ। সোমবার এর ছাড়পত্র দিল যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক প্রশাসন FDA। ওষুধটির নাম অ্যাডুক্যানুম্যাব। উৎপাদক প্রতিষ্ঠান বায়োজেনের দাবি, মস্তিষ্কে আলঝেইমার সৃষ্টিকারী ক্ষতিকর প্রোটিন নিয়ন্ত্রণে সক্ষম এটি। এর আগে আলঝেইমারের লক্ষণ দূর করার কিছু ওষুধ আবিষ্কার হয়, তবে অ্যাডুক্যানুম্যাবই সরাসরি স্মৃতিভ্রম ঠেকানোর প্রথম ওষুধ। জাতীয় স্বাস্থ্য বিভাগের হিসাব অনুসারে যুক্তরাষ্ট্রে বর্তমানে 60 লাখ মানুষ আলঝেইমার বা স্মৃতিভ্রমে আক্রান্ত। আশঙ্কা সংখ্যাটি 2050 সাল নাগাদ 1,30 লাখ ছাড়াতে পারে। শুধু মার্কিন মুলুক নয়, গোটা বিশ্বে জানা অজানায় রয়েছেন আলঝেইমারের কোটি কোটি রোগী। সোমবার তাদের জন্যই সুখবর দিল মার্কিন খাবার ও ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান FDA। 2 দশকের পরীক্ষা এবং মান উন্নয়নের পর অনুমোদন দেওয়া হয় অ্যাডুক্যানুম্যাব নামের ওষুধটি। গবেষণা প্রতিষ্ঠান বায়োজেনের দাবি, এটি সরাসরি মস্তিষ্কের স্মৃতিলোপের জন্য ক্ষতিকারক প্রোটিন নিয়ন্ত্রণে সক্ষম। 2 দশকের গবেষণার পর বিশ্বের সামনে খুলল নতুন অধ্যায়। ওষুধটিতে আলঝেইমার, পার্কিনসন্স, স্ট্রোক এবং স্নায়ু সংক্রান্ত জটিলতা 80% পর্যন্ত কমবে। ওষুধের জন্য একজন রোগীর বছরে খরচ হবে $56,000। মানবদেহে ওষুধটির 3 দফা পরীক্ষা চালান গবেষকরা। সবশেষ 2019 সালে অংশগ্রহণকারী 3000 রোগীর মধ্যে ছিল আলঝেইমারের মৃদু উপসর্গ। ছাড়পত্রের ঘোষণাকে স্বাগত জানালেও ওষুধটির কার্যকারিতা এবং দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আছে গবেষকদের মধ্যেই বিতর্ক। যে কোনো চিকিৎসা ব্যবস্থা বা ওষুধ ঘিরে বিতর্ক থাকতেই পারে, কারণ প্রত্যেক রোগীর শারীরিক অবস্থার উপরই হয় পার্শ্ব প্রতিক্রিয়া। দ্রুততম সময়ে স্মৃতিভ্রমের মতো জটিল সমস্যার জরুরি সমাধানে ওষুধটির অনুমোদন দিয়েছে FDA। সেই ছাড়পত্র পেতেও লেগেছে 2 দশক। এতদিন স্মৃতিশক্তি কমে যাওয়া সংশ্লিষ্ট অন্যান্য রোগগুলোর উপসর্গজনিত ওষুধ ছিল বাজারে, কিন্তু এবার আলঝেইমারের জন্য সরাসরি দায়ী অ্যামিলয়েড প্রোটিন কমাতে সক্ষম ওষুধের অনুমোদন দিল FDA। প্রত্যাশা, পার্শ্ব প্রতিক্রিয়া না বাড়িয়ে রোগীকে সুস্থ করে তুলতে কার্যকর হবে অ্যাডুক্যানুম্যাব। মূলত প্রবীণরা বেশি আক্রান্ত হন আলঝেইমারে, হারিয়ে ফেলেন স্মৃতিশক্তি, বাড়ে রাগ, ক্ষোভ, অস্থিরতা। এছাড়া ওজন হ্রাস, খিঁচুনি, খাবারে অরুচি, ত্বকের সংক্রমণের মতো স্বাস্থ্যগত জটিলতাও দেখা দেয়।
মৌলি ইসলাম, যমুনা নিউজ। ইসরায়েলে এবার দেখা মিলল সিঙ্কহোলের। জেরুজালেমের ঘনবসতিপূর্ণ এলাকার একটি অংশ হঠাৎ দেবে যায়। এতে কেউ হতাহত না হলেও রহস্যজনক দানবীয় গর্তে পড়েছে বেশ কিছু গাড়ি, আর সেই ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এটি জেরুজালেমের একটি হাসপাতালের পার্কিং। রাখা আছে সারি সারি যানবাহন। হঠাৎই বিশাল জায়গা জুড়ে তৈরি হলো গভীর গর্তের। মুহূর্তেই গায়েব বেশ কিছু গাড়ি। বিশ্বব্যাপী রহস্যজনক এই গর্তটি সিঙ্কহোল নামেই পরিচিত। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, ঘটনাটি পার্কিং জোনে হওয়ায় গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। তবে সতর্কতা হিসেবে গোটা এলাকায় বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা। পুরো এলাকা আমরা ঘিরে ফেলেছি। সবার আগে প্রাণ রক্ষার বিষয়টি নজর দিয়েছি। ভাগ্য ভালো সেখানে কোনো মানুষ ছিল না। ক্যামেরায় ধরা পড়েছে গোটা দৃশ্য। আমরা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি। প্রশাসন নানা আশা ভরসা দিলেও আতঙ্কিত বাসিন্দারা। হঠাৎই দানবীয় গর্ত তৈরির ঘটনা বিশ্বে নতুন নয়। গেল সপ্তাহে মেক্সিকোর একটি আবাদি জমিতে 150 ফুট প্রশস্ত এবং 50 ফুট গভীর গর্ত তৈরি হয়, যা নিয়ে এখনও চলছে গবেষণা। তথ্য বলছে, এ যাবৎকালে সবচেয়ে বেশি সিঙ্কহোল তৈরি হয়েছে তুরস্কে। শুধু চলতি বছরই মধ্যপ্রাচ্যের দেশটিতে 6 শতাধিক এমন গর্তের সন্ধান মিলেছে। কেন এমন গর্ত তৈরি হচ্ছে বিভিন্ন দেশে? বিজ্ঞানীরা বলছেন, ভূগর্ভস্থ পানির মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলেই ঘটছে এমন বিপর্যয়। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ইসরায়েলের নতুন জোট সরকার অনুমোদনে 14 জুন পার্লামেন্টে ভোটাভুটি। এর মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকা বেনিয়ামিন নেতানিয়াহুকে অপসারণ করা সম্ভব হবে। সোমবার অধিবেশনে ভোটের দিন নির্ধারণ করেন নেসেট স্পিকার। অবশ্য নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত কট্টরপন্থী নাফতালি বেনেটের আহ্বান ছিল শিগগিরই যেন সরকার অনুমোদনে রাখা হয় আস্থা ভোট। অবশ্য পার্লামেন্টের এই ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে 2 বছরের মধ্যে পঞ্চম নির্বাচনের মুখোমুখি হবে ইসরায়েল। গেল বুধবার নেতানিয়াহু বিরোধী 8 দলীয় জোট সরকার গঠিত হয়। ক্ষমতা ভাগাভাগির সমঝোতা অনুযায়ী প্রথম 2 বছর প্রধানমন্ত্রী থাকবেন কট্টর ইহুদিবাদী নেতা নাফতালি বেনেট। 2023 সালে ক্ষমতা হস্তান্তর করবেন ইয়ার লাপিদের কাছে। করোনার কারণে দিল্লিতে আটকা পড়েছেন ইসরায়েলগামী শতাধিক ভারতীয় ইহুদি। মিজোরাম এবং মণিপুরের এসব আদি বাসিন্দা মেনাস গোত্রের ইহুদি। সম্প্রতি এই সম্প্রদায়ের সবাইকে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। তবে রওনা হওয়ার আগ মুহূর্তে কয়েকজনের কোভিড ধরা পড়ায় ফ্লাইট বাতিল হয়েছে। দিল্লির চিকিৎসা কেন্দ্রে সম্প্রতি আশ্রয় নিয়েছেন শতাধিক ভারতীয় ইহুদি, যাদের সবার যাওয়ার কথা ছিল ইসরায়েল। জীবনের সুযোগ একবারই আসে। একবার ইসরায়েলে যেতে পারলে জীবনটাই পাল্টে যেত। আমরা ইসরায়েল যাওয়া নিয়ে খুবই উদ্গ্রীব ছিলাম। গেল মাসের 31 তারিখ ছিল আমাদের ফ্লাইট, কিন্তু এখন এখানে চিকিৎসাধীন। এর চেয়ে দুঃখজনক আর কি বা হতে পারে? বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বেনি মেনাস গোত্রের ইহুদি ধর্মাবলম্বীদের ইসরায়েলে অভিবাসনের সুযোগ করে দিয়েছে দেশটির সরকার। তারই ধারাবাহিকতায় 275 ভারতীয় ইহুদিকে ইসরায়েলে অভিবাসনের সুযোগ দেওয়া হয়। এর মধ্যে 160 জন এরই মধ্যে পৌঁছেছেন তেল আবিব। তবে 40 জন করোনা আক্রান্ত হওয়ায় যেতে পারেননি বাকি 115 জন। করোনা শনাক্ত হওয়ায় 40 জনকে এখানে ভর্তি করা হয়েছে, যাদের ইসরায়েলে যাওয়ার কথা ছিল। তবে ওই দলের সবাইকে সেবা দেওয়া হচ্ছে। তাদের যত ধরনের ওষুধ, অক্সিজেন প্রয়োজন সবই আমরা সরবরাহ করছি। ভাষাগত কারণে শুরুর দিকে আমরা একটু ঝামেলায় পড়েছিলাম, কিন্তু এখন পরিস্থিতি সামলে নিয়েছি। রোগীদের চাহিদা অনুযায়ী তাদের চিকিৎসা দিচ্ছি। ভারতে বর্তমানে বেনি মেনাস গোত্রের প্রায় 6000 ইহুদি বসবাস করছেন। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। চীনের জন্ম নিয়ন্ত্রণ নীতির কারণে আগামী 20 বছরে সংখ্যালঘু উইঘুর গোষ্ঠীর জনসংখ্যা 1/3 কমতে পারে। জার্মানির এক গবেষণায় এমন তথ্য মিলেছে। প্রতিবেদনে বলা হয়, চীনের জিনজিয়াং প্রদেশের আঞ্চলিক নীতির প্রভাবে উইঘুরদের সংখ্যা 26 লাখ থেকে 45 লাখ পর্যন্ত কমতে পারে। 2040 সাল নাগাদ মুসলিম গোষ্ঠীটির সংখ্যা দাঁড়াতে পারে 86 লাখ থেকে 1,05,00,000-এ। উইঘুরদের উপর নানা ধরনের নিপীড়নের পাশাপাশি জন্ম নিয়ন্ত্রণেও বাধ্য করা হয় বলে বহুদিন ধরেই অভিযোগ করছে পশ্চিমারা। যদিও তা অস্বীকার করে চীনের দাবি, স্বাভাবিক প্রক্রিয়াতেই কমছে জন্মহার। দেশটির সরকারি তথ্য অনুযায়ী 2017 থেকে 2019 এই 2 বছরে জিনজিয়াংয়ের সংখ্যালঘু গোষ্ঠীটির জন্মহার কমেছে 48.7%।
করোনা শিষ্টাচার মেনেই ইরানে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। র্যালি সমাবেশ নয়, বরং পোস্টার লিফলেট বিতরণের উপর জোর দিচ্ছেন প্রার্থীরা। 18 জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন। প্রার্থীদের মধ্যে 5 জনই কট্টরপন্থী, বাকি 2 জন উদারপন্থী। বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির 2 মেয়াদ পূর্ণ হওয়ায় তৃতীয়বারের মতো নির্বাচনী লড়াইয়ে যোগ দিতে পারছেন না তিনি। গার্ডিয়ান কাউন্সিলের বাছাইকৃত প্রার্থীদের মধ্যে সবচেয়ে হেভিওয়েট বিচারিক প্রধান ইব্রাহিম রইসি। তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির ঘনিষ্ঠ মিত্র। জনমত জরিপগুলোতে উঠে এসেছে তার বিপুল জয়ের সম্ভাবনা। শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে সাবেক পরমাণু আলোচক সাইদ জলিলিকেও ভাবা হচ্ছে। ভারতে খুব ধীরে হলেও কমছে করোনা ভাইরাসের প্রকোপ। এই পরিস্থিতিতে সব নাগরিকের জন্য বিনামূল্যে ভ্যাকসিন প্রদানের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার থেকে রাজধানী নয়াদিল্লি এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ে ধাপে ধাপে স্বাভাবিক করা হচ্ছে করোনা সংশ্লিষ্ট বিধিমালা। এর মাঝেই জাতির উদ্দেশ্যে রাখা ভাষণে প্রধানমন্ত্রী আশ্বস্ত করলেন 21 জুন থেকে সবার জন্য মিলবে বিনামূল্যে করোনার টিকা। শুধু তাই নয়, রাজ্যের হাতে থাকা 25 ভাগ কাজও বুঝে নেবে কেন্দ্রীয় সরকার। এ সময় রাজ্য প্রশাসনগুলোর সাথে সমন্বয়ের বিষয়গুলো তুলে ধরেন তিনি। বলেন, উৎপাদিত করোনা টিকার 75 ভাগই কিনে নেবে সরকার। তারপর সেসব বন্টন করা হবে। কেউ যদি বিনামূল্যে ভ্যাকসিন না নিতে চান, তার জন্য থাকবে বেসরকারি সুযোগ সুবিধা। 21 জুন সোমবার সে 21 জুন থেকে ভারতের সব রাজ্যে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিবে কেন্দ্রীয় সরকার। 18 বছরের উপরে সবাই পাবেন টিকা গ্রহণের সুযোগ। সিদ্ধান্ত হয়েছে রাজ্য সরকারের হাতে টিকাদান সংক্রান্ত যে 25% কাজ ছিল, সেটা নিয়ন্ত্রণও নিয়ে নেবে কেন্দ্রীয় সরকার। যৌথভাবে রুখব মহামারী। সিরিঞ্জ নয়, বরং নাকের ড্রপের মাধ্যমে কিভাবে ভ্যাকসিন দেয়া যায়, চলছে সেই গবেষণাও। আগে বাড়ায়। এই মুহূর্তে বিশ্বের 2 অংশে 2 ধরনের প্রভাব ফেলছে মহামারী। টিকার প্রভাবে বিশ্বের উন্নত দেশগুলোতে করোনার দাপট কমলেও লাতিন আমেরিকা, আফ্রিকা ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে সংক্রমণ বাড়ছে। সোমবার এক বিবৃতিতে এই কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম। বিশ্বে সামগ্রিকভাবে করোনা সংক্রমণের হার নিম্নমুখী হলেও দেশভেদে ভিন্ন ভিন্ন পরিস্থিতি দেখা যাচ্ছে। ব্যাপক হারে যারা টিকা কর্মসূচি চালাচ্ছে তাদের মৃত্যু হার কমেছে, তবে ডেল্টা ভ্যারিয়েন্টের মতো নতুন নতুন প্রজাতির প্রভাবে যারা টিকা নেননি তারা কিন্তু বড় ধরনের ঝুঁকিতে আছেন। তাই স্বাস্থ্যবিধি নিয়ে কড়াকড়ি শিথিলের ক্ষেত্রে সাবধান হতে হবে। ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর পুনেতে একটি স্যানিটাইজার প্রস্তুতকারী কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে 18 জন নিহত হয়েছে। সোমবারের এই ঘটনায় দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় পুলিশ বলছে, অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক কারখানাটিতে প্রায় অর্ধশত মানুষ ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণহানির সংখ্যা বেড়েছে। ফায়ার সার্ভিসের ধারণা, স্যানিটাইজার প্যাকিং করার সময় কোনোভাবে আগুনের সূত্রপাত হয়। এই ঘটনায় হতাহতের পরিবারের প্রতি শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের প্রত্যেকের পরিবারকে 2 লাখ রুপি এবং দগ্ধদের 50,000 রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এবার 5 থেকে 11 বছর বয়সী শিশুদের উপর করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করল যুক্তরাষ্ট্র। সোমবার প্রয়োগ করা হয় ফাইজারের টিকা। টিকাদানের আগে শরীরের তাপমাত্রা ও রক্তচাপ পরীক্ষা করা হয়। এর আগে 12 থেকে 15 বছর বয়সী 2260 জন শিশুর উপর ফাইজার বায়োনটেকের টিকার 3য় ও চূড়ান্ত ট্রায়াল চালায় যুক্তরাষ্ট্র। তবে ছোট শিশুদের উপর এটাই প্রথম পরীক্ষা। কবে নাগাদ শেষ হচ্ছে এই ট্রায়াল তা জানায়নি উৎপাদককারী প্রতিষ্ঠান ফাইজার ও বায়োনটেক। বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ অভিযানের খবর। সবার মাঝেই কৌতূহল, কেন এই ধনকুবের নিশ্চিন্ত জীবন ছেড়ে পাড়ি জমাচ্ছেন অনিশ্চয়তার মহাশূন্যে। বেজোস অবশ্য বলছেন, শৈশবের স্বপ্ন পূরণেই এই দুঃসাহসিক অভিযাত্রার আয়োজন, যেখানে সঙ্গী হিসেবে নিচ্ছেন নিজের ভাইকে। বেসরকারি স্পেস ট্যুরিজম ব্যবসায় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে জেফের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের যাত্রীবাহী রকেট যাত্রাকে। অ্যাপোলো 11 চন্দ্রাভিযানের 52তম বার্ষিকীর দিন 20 জুলাই বেসরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো যাত্রীবাহী রকেট যাচ্ছে মহাশূন্যে। নিউ শেপার্ডের এই ফ্লাইটের মাধ্যমে সূচনা হচ্ছে অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের মহাকাশ পর্যটন ব্যবসার। তার চেয়েও বড় খবর হলো, নিউ শেপার্ড ক্যাপসুলের যাত্রী হিসেবে এই অভিযাত্রায় অংশ নিতে যাচ্ছেন পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস নিজেই। সোমবার টুইট বার্তায় জানান, শৈশবের স্বপ্ন পূরণেই নিজের রকেটে চেপে মহাশূন্যে পাড়ি জমাবেন তিনি।
ভাবতেও পারিনি জেফ এই ফ্লাইটে যাবে। তারপর যখন আবার আমাকেও সাথে যেতে বলল, ভীষণ অবাক হয়েছে। দারুণ এক সুযোগ, দুর্দান্ত এক অভিযাত্রা হবে। আমার সবচেয়ে কাছের বন্ধুর সাথে মিশনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছি। ব্লু অরিজিনের এই অভিযানে জেফের সঙ্গী হচ্ছেন তার ভাই। ইনস্টাগ্রামে দুই ভাইয়ের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ করে জানালেন, সবচেয়ে কাছের বন্ধু বলেই সাথে নিতে চান ভাইকে। মহাশূন্য থেকে পৃথিবীকে দেখা, এটা নিঃসন্দেহে আপনাকে বদলে দেয়। এই গ্রহের সাথে, মানবতার সাথে আপনার সম্পর্কটাই বদলে দেয়, কারণ পৃথিবী একটাই। এটা এমন এক বিষয় যা সারা জীবন ধরে আমি চেয়েছি। এপ্রিল পর্যন্ত রকেটটির 15টি পরীক্ষা চালিয়েছে ব্লু অরিজিন, যার সবগুলোই ছিল সফল। নিউ শেপার্ডের ধারণ ক্ষমতা 6 জন হলেও প্রথম অভিযানে যাত্রী যাবেন 3 জন। বেজোস ভাইদের সঙ্গী হতে বাকি একটি আসনের নিলাম চলছে। এরই মধ্যে নিলামে অংশ নিয়েছেন প্রায় 6000 মানুষ। দর উঠেছে $28 লাখ পর্যন্ত। মহাকাশ অভিযানে ব্লু অরিজিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয় আরেক ধনকুবের এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সকে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিভাগের সাথে চুক্তির মাধ্যমে নাসার বিভিন্ন মিশনে অংশ নিয়ে বেশ অনেকটাই এগিয়ে স্পেস এক্স। তবে বেজোসের মহাশূন্য যাত্রার মাধ্যমে স্পেস ট্যুরিজম ব্যবসায় নতুন যুগের সূচনা করবে ব্লু অরিজিন, যাতে 57 বছর বয়সী বেজোস এতটাই গুরুত্ব দিচ্ছেন যে 5 জুলাই অ্যামাজনের সিইওর পদ ছেড়ে পূর্ণ মনোযোগ দেবেন এই অভিযানে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। পাকিস্তানে 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 65 জনে। এখনও উদ্ধার তৎপরতা চলছে। একটি বগি থেকে উদ্ধার করা হয়েছে 12 জনের মরদেহ। তারা সবাই বরযাত্রী ছিলেন। মঙ্গলবারের মধ্যে রেল লাইনটি সচল করার কাজ চলছে। ফায়ার ব্রিগেড ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ব্যবহৃত হচ্ছে ক্রেন, হেলিকপ্টারের মতো ভারী যন্ত্রপাতি। কর্তৃপক্ষের আশঙ্কা, ধ্বংসস্তূপ থেকে এখন আর কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই। এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ার মূল কারণ জানা যায়নি। সোমবার ভোর 3:30টার দিকে সিন্ধু প্রদেশের ঘটকি জেলায় দুর্ঘটনা ঘটে। শোক প্রকাশের পর সুষ্ঠু তদন্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন ফরাসি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরালো করার লক্ষ্যেই যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টির কৃষ্ণাঙ্গ রেপ্লিকা। 1878 সালে ভাস্কর ফ্রেডেরিক অগাস্ত বার্থোল্ডির নকশায় তৈরি হয় 9.5 ফুট দৈর্ঘ্যের লেডি লিবার্টি। এতদিন প্যারিসের জাদুঘরেই শোভা পাচ্ছিল এই স্থাপত্য, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস 4 জুলাইয়ের আগেই নিউ ইয়র্কে পৌঁছাবে। 14 জুলাই ফ্রান্সের জাতীয় দিবস পর্যন্ত সেটি প্রদর্শিত হবে বিভিন্ন স্থানে। এই রেপ্লিকাটির আদলেই 1886 সালে যুক্তরাষ্ট্রের উপকূলে স্থাপিত হয় ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নজির স্ট্যাচু অফ লিবার্টি, যা দেখতে প্রতি বছরই সেখানে ছুটে যান লাখো পর্যটক। তুরস্কের মর্মর সাগরে বেড়েই চলেছে রহস্যময় আঠালো পদার্থ। গেল কদিন ধরেই সাদা ফেনায় ভরপুর ইস্তাম্বুলের সাগর। আঙ্কারার দাবি, পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে 300টি বিশেষায়িত দল। দুর্গন্ধের কারণে তীরবর্তী এলাকায় টিকতে পারছেন না কেউ, সরিয়ে নেওয়া হয়েছে পর্যটকদের। বিজ্ঞানীদের কাছে নতুন এক বিষয় এই ফেনা। পরিবেশবিদরা বলছেন, দূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছানোর কারণেই এমনটি হয়েছে। মানব বর্জ্য এবং কারখানার রাসায়নিক সাগরের পানিতে মিশে এমনটা হয়ে থাকতে পারে। ভয়াবহ ঝুঁকিতে মর্মর সাগরের জীববৈচিত্র্য। মানবদেহের জন্য এটি ক্ষতিকর কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।